তারা কিন্তু কোনো ধরনের প্লাস্টিক রিসাইক্লিং এ যায় না। তাহলে তাদের যেহেতু রিসাইক্লিং এ যাচ্ছে না, কিন্তু এখন পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক আমরা সর্বক্ষেত্রে ছড়াই গেছে এবং সেটা একটা বড় ঝুঁকি তৈরি হয়েছে। সুতরাং আমরা বলছি সেখানে 5 থেকে 10% হারে প্লাস্টিক সহ যারা বিভিন্ন ধরনের পরে আমরা দেখাবো যেমন ইট ভাটা আছে বা অন্যগুলো, এগুলোর উপরে আমাদের পরিবেশ ক্লিন এনভায়রনমেন্টাল ফিজ অথবা পরিবেশ দূষণ কর আরোপ করা উচিত। এর বাইরে আমরা আরেকটা নতুন প্রস্তাব করছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় বছরে 10% হারে আরোপ হলে 10,348 কোটি টাকা পর্যন্ত এই পলিউশন ট্যাক্স আমাদের অ্যাচিভ করা সম্ভব। ঢাকার এয়ার পলিউশন কমাতে গেলে আপনাকে অবশ্যই পলিউশন ট্যাক্সে যেতে হবে, এর বাইরে আপনি কিন্তু পলিউশন কমাতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত পলিউশনের উৎস যদি আপনি সোর্সে যদি তাকে ব্যয়বহুল না করেন, সে কোনোদিন কমাবে না। এটা আমরা দেখতে পাচ্ছি। ওয়ান টাইম প্লাস্টিক ইউজ কেন কমে না? বাজারে গেলেই আপনি কিন্তু ফ্রি পান, তাহলে কমে না। ওটা যদি পাটের ব্যাগের যে বেশি দাম হতো তাহলে কিন্তু আপনি আর কিনতেন না, আমরা কিনতাম না। সুতরাং ওইটার বাজার ব্যবস্থা যেতে হবে। আমরা আরেকটা বলছি যে রপ্তানিকৃত তৈরি পোশাক যেটা হয়, এটা কিন্তু যারা ভোক্তা, বাংলাদেশের মানুষ কত শতাংশ ভোক্তা? বাংলাদেশের মানুষ কিন্তু খুব একটা ভোক্তা হলো শিল্পোন্নত দেশগুলোর ভোক্তারা। কিন্তু আমার এখানে যে মাটি নষ্ট হচ্ছে, আমার নদী নষ্ট হচ্ছে পানি, আমার মাইক্রোপ্লাস্টিকে আমার যারা শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জন্য কিন্তু সে কোনো পে করছে না। তা আমরা বলছি এখানে $100 যদি কেউ ভোক্তা কোনো আমেরিকাতে বা ইউরোপিয়ান কোনো দেশের জন্য কোনো ভোক্তা $100 কোনো প্যান্ট সে ক্রয় করে, তাহলে $10 আমাকে দিবে ক্লিন এনভায়রনমেন্টাল ফিজ হিসাবে। এবং এইটার হিসাব করে দেখা যাচ্ছে যদি 10% হারে দেয়, সেটা প্রায় 26,450 কোটি টাকা প্রতি বছর আমাদের অর্জন করা সম্ভব। সার্বিকভাবে আমি মনে করি কার্বন ট্যাক্স সহ এইগুলো যদি বছরে প্রায় কমপক্ষে 6,822 থেকে প্রায় 40,000 কোটি টাকা শুধুমাত্র আমাদের এই কার্বন বা পলিউশন ট্যাক্সে থেকে অর্জন করা সম্ভব, যেটা দিয়ে আমরা সবুজ অর্থায়ন বলছি, আমরা সবুজ অর্থায়ন করা সম্ভব হবে এবং $3.4 বিলিয়ন মতো বছরে যেটা আমাদের ডিমান্ড আছে। তো আমরা এখানে আরো কিছু ব্যাখ্যা দিয়েছি কিভাবে সম্ভব, যেটা কয়লা, তেল, এলপিজি গ্যাসের বর্তমান কনজাম্পশনের ভিত্তিতে আমরা বলেছি যে, এবং নেট রাজস্ব কত হতে পারে। আমরা প্রধান দূষণকারী খাতগুলি কোনগুলি এখন আছে, যেমন প্লাস্টিকের বোতলজাত পণ্য থেকে মোটরযান, প্লাস্টিক শিল্প, ইট ভাটা, দূষণকারী শিল্প প্রতিষ্ঠান, ভূগর্ভস্থ পানি উত্তোলন। এবং আমরা এটাকে নতুনভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনটা বলেছি। আমরা এটা কেন বলেছি যে আপনারা দেখবেন যে সারফেস ওয়াটার বা বৃষ্টির পানি সংরক্ষণে যাচ্ছে না, কারণ উত্তরাঞ্চলে মাত্র 30% পানি কিন্তু বিএমডিএ দেয়, বাকি 70% পানি সাপ্লাই করে কিন্তু কমার্শিয়াল অপারেটর।